দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়ায় যাবেন। বগুড়ায় তার আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো তথ্য নিয়ে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি বগুড়ায় আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। তিনি যে বাড়িতে থাকবেন সেখানে চলছে ধোয়া মোছা আর রং করার শেষ মুহূর্তের কাজ। মায়ের মৃত্যুর কারণে কোনো কর্মসূচি না থাকলেও ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রিযাপন শেষে ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সে বগুড়া আসতেছে, আগমন উপলক্ষে আমরা সবাই বগুড়াবাসীর পক্ষ থেকে আমি খুব খুশি। আরও আগে আসলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু আসছে আরও ভালো, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত আছি। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকে বরণ করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। আমরা তাকে নিয়ে আনন্দ করব, তাকে নিয়ে আমরা ভোট করব, অনেক ভোটে বিপুল ভোটের ব্যবধানে তাকে জিতে দেব, দোয়া করব তার জন্য, তার মায়ের জন্য ইনশাআল্লাহ। তারেক রহমান সর্বশেষ বগুড়ায় এসেছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম বগুড়ায় আগমন। দলের নেতাকর্মীরা মনে করছেন, বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেসা খেলার মাঠ গণসমুদ্রে পরিণত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কুমিল্লার মুরাদনগর উপজেলার সড়ক বিভাগের রাস্তা করতে গিয়ে কৃষি জমি ও বাড়িঘর থেকে জোরপূর্বক মাটি কেটে নেয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। অথচ সড়ক বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, রাস্তার মাটি কেনার জন্য অর্থ বরাদ্দ আছে। কৃষকদের অভিযোগ, ক্ষতিপূরণ না দিয়ে অন্যের উপর দায় চাপিয়ে পালিয়ে যান ঠিকাদার। প্রতিনিধি কাইয়ুম পাটোয়ারির তথ্যচিত্রে তামান্না সাদিকার প্রতিবেদন। কুমিল্লার মুরাদনগর উপজেলার ইলিয়টগঞ্জ, মুরাদনগর, রামচন্দ্রপুর, বাঞ্চারামপুর সড়কের ১২ কিলোমিটার রাস্তা মেরামত করছে সড়ক বিভাগ। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানে এই সড়ক নির্মাণের কাজ পান। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৩৪ লক্ষ টাকা, আর মাটি কেনার জন্য বরাদ্দ আছে প্রায় ২ কোটি ৯৭ লক্ষ টাকা। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে জমির মালিকদের না জানিয়ে সেখান থেকে মাটি কেটে রাস্তায় ফেলছে ঠিকাদার, যার প্রভাব পড়ছে কৃষি জমিতে। এছাড়া দেয়া হচ্ছে না কোনো ক্ষতিপূরণ। কোটি টাকা বাজেট আছে, গাড়ি থেকে তার গাড়িতে মাটি নিয়ে ফালাইবে পরে তার রাস্তার কাজ করবো। আমরা জানিও না, আমরা আরসি বাধা দিয়েও রাখতে পারি না। যে জায়গাতে মাটি কেটে নিছে এটা আমাদের নিজস্ব জায়গা। কিনা নিছে না, তারা জোর করে নিছে। তারা কিনা নিবে করতে, কিনা নিলে তো টেহাও দিলে টাকারে টেহাও দিছে না, তারা জোর করে নিছে। জনগণ, আমরা পাবলিক, আমরা ধর কিছু করার মতন ক্ষমতা না, পুরোটাই দুর্নীতি করছে। জোরপূর্বক মাটি কেটে নেয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার। আমি কালকে আসবো, আইলে আমরা কথা কইন, ঠিক আছে। এদিকে সড়ক বিভাগ বলছে, কৃষি জমি থেকে মালিকদের না জানিয়ে মাটি দেওয়ার দায় ঠিকাদারের। ঠিকাদার কোত্থেকে মাল আইনে দিব সেটা তো আমার দেখার বিষয় না। তাহলে আমার সাইডে যে মালটা আসছে, মালটা কোয়ালিটি সম্পর্ক কিনা, কোয়ান্টিটি ঠিক আছে কিনা, এই জিনিসগুলো দেখার দায়িত্ব আমার। ক্ষতিপূরণদের পাশাপাশি ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় কৃষকেরা। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। টানা ২ দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিম শীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। জেলায় তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রির ভেতরে ওঠানামা করছে। ঠান্ডা বাতাস আর কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা কমে আসছে। বেশিরভাগ সময় দিনের বেলার সূর্য দেখা মিলছে না। প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। সারা দেশের মতো মাদারীপুরেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে যানবাহন নিরাপত্তার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না অনেক মানুষ। সন্ধ্যা নামতেই বন্ধ হয়ে যায় দোকানপাট। আজ বুধবার মাদারীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮ ডিগ্রি সেলসিয়াস, দৃষ্টিসীমা ২০০ মিটার, বাতাসের আর্দ্রতা ১০০%, মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে।
দর্শক, এই মুহূর্তে মাদারীপুর থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন লিয়াকত। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের ন্যায় মাদারীপুরে জেঁকে বসেছে শীত। উত্তরের কনকনে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে এই অঞ্চলের জনজীবন এক প্রকার জুবুথুবু হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডার কারণে এবং কুয়াশার কারণে যানবাহন তাদের হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে নিরাপত্তার জন্য। আমরা দেখেছি কুয়াশার কারণে দুপুরবেলা কিছুটা সূর্য দেখা গেলেও আসলে সূর্য তার উত্তাপ ছড়াতে পড়ছে না, যার কারণে শীতের তীব্রতা বাড়ছে। আমরা দেখেছি এই অঞ্চলে শীতজনিত কারণে বেশ কষ্ট পাচ্ছে এলাকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। আসলে তারা কাজকর্ম করতে পারছে না। প্রচণ্ড শীতের কারণে এই অঞ্চলে আসলে রাস্তা তেমনটা ফাঁকা হয়ে যায় বিকেলবেলা, বিশেষ করে সন্ধ্যা হওয়ার আগেই। আমরা কথা বলেছি জেলা আবহাওয়া অফিসের সাথে। তারা যেমনটি জানিয়েছেন যে গতকালকে তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস, আর গত 31 ডিসেম্বর এই মাদারীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলেছি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তারা জানিয়েছেন এই শীতজনিত কারণে শীতের জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশুরা এবং বয়োবৃদ্ধরা ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে এবং কিছু রোগী তারা চিকিৎসা বাড়িতে নিচ্ছে। ডাক্তাররা বলেছে যে শিশু এবং বয়োবৃদ্ধদের তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনি থেকে শীতের সর্বশেষ তথ্য। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইনে গড়ে ওঠা ময়লার ভাগাড়ে চরম ভোগান্তিতে পড়েছেন পৌরবাসী ও পথচারীরা। দুর্গন্ধ আর নোংরা পরিবেশে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লেও দীর্ঘদিন ধরে কার্যকর উদ্যোগ দেখা যায়নি কালিয়াকৈরের পৌরসভার। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ সার্ভিস লাইনে জমে উঠেছে ময়লার বিশাল বাগার। প্রতিদিন এই পথ ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দারা পড়েছেন চরম দুর্ভোগে। দুর্গন্ধে চলাচল কঠিন হয়ে পড়ছে, বাড়ছে রোগবালের আশঙ্কা ও মহাসড়কে দুর্ঘটনা। সার্ভিস লাইনের পাশে স্তূপ করে রাখা ময়লা ও নোংরা পানিতে মশামাছির উপদ্রব বেড়েছে। নাকে রুমাল চেপে চলাচল করছে মানুষ। পৌরসভার অবহেলার কারণেই এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বলার কারণে মনে হয় রাস্তা মেন রাস্তা দাও যেতে পারি না, এই রাস্তা দাও যেতে পারি না। আপনার যাওয়ার মতো কোনো সিস্টেম নাই, ট্রেনের মধ্যে যাওয়া লাগে, রাস্তা দিয়ে তো পুরাটাই বন্ধ। বমি আহে, আবার রাস্তাঘাট বন্ধ। রাস্তার পরিবেশ নষ্ট হইতেছে, এলাকা দূষিত হইতেছে, বাচ্চাগুলো আমাদের কষ্ট হইতেছে। সমস্যা গন্ধ, তারপরে আপনার মানুষের চলাফেরার সমস্যা, গাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি খারাই থাই আনে, নানান সমস্যা। অনেক একটা ব্যাড স্মেল আসে, আর মানে পরীক্ষা দিতে যাওয়ার সময় হচ্ছে বমি বমি পায়, তারপর মানে অসুস্থ, মানে একটা অস্বস্তি ফিল হয়। আর এদিকে পৌরসভার পক্ষ থেকে ময়লা সরার কোনো ব্যবস্থা না থাকায় রাস্তায় ময়লা ফেলছেন বলে দাবি করেছেন এই ইজারাদার। গাড়ির লোক যারা ময়লা নিয়ে যায় তাকে বলছি যে আপনারা এই জায়গা খালি করে দেন, অথবা গাড়ি দিয়ে ময়লা নিয়ে যান, তারা কই রাস্তায় ফালান। তবে বিষয়টি নিয়ে পৌর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলার এই কর্মকর্তা। তারা হচ্ছে একটা হয়তোবা সুযোগের সদ্ব্যবহার করছে অন্য কোনোভাবে। তো আমরা বিষয়টি আমরা নিজেদের মানে ওয়াকিবহাল হলাম এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এবং এই জায়গাটার প্রাথমিকভাবে তদন্ত করে এটা পরিষ্কার করার একটা ব্যবস্থা করছি। AKM শিশির, মাই টিভি, গাজীপুর। টাঙ্গাইল জেলা চরাঞ্চল সহ অনেক জায়গায় বাড়ছে তামাক চাষ, আর তামাকের রাজত্বে হারিয়ে যেতে বসেছে অন্যান্য ফসলের চাষাবাদ। জেলার এবার প্রায় 233 হেক্টর জমিতে হচ্ছে তামাক চাষ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তামাক চাষে নিরুৎসাহিত করতে করা হচ্ছে উঠান বৈঠক। কৃষিতে প্রণোদনা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিস্তারিত প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন মিফতা গালিব। 90-এর দশকে নদী ভাঙনে বিলীন হয়ে যায় চরের অধিকাংশ ফসলি জমি। বাঁধ নির্মাণের ফলে কমে যায় যমুনার ভাঙন। জেগে ওঠা চরে আবাদি এসব জমি ফিরে পেলেও চরাঞ্চলের কৃষকরা আর ফিরেনি ধানসহ অন্যান্য অর্থকরী ফসলে। অভিযোগ উঠেছে বহুজাতিক তামাকজাত কোম্পানির প্রলোভন এবং অধিক মুনাফার আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের কৃষকেরা। জেলার সদর চরাঞ্চল কালীহাতি, ভূঁইয়াপুর, গোপালপুর ও নাগরপুরে এইবার 233 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। বালি মাটি তেমন একটা সুবিধা হয় না, এই জন্য এবার তামাক লাগাইছি। বালি মাটিতে কিছু হয় না, ওই তামাকে আবাদ করি আমরা, তামাক বেশ মোটামুটি ভালো। এই বছর আমি তামাক চাষ করছি
আমি আশাবাদী এই চাষে আমার লাভবান হবে। কমছে জমির উর্বরতা এবং বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে তামাক ব্যবহারের ফলে মুখে ক্যান্সার, উচ্চ রক্তচাপে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। একইভাবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বাড়ছে মারাত্মক ঝুঁকি। তামাক বুনছে এখানে আমি পরিচর্যা করি, দেখাশোনা করি, দেখে যেটা লাগে দেই। ধানের লাভবান কম হয়, এই তামাকে একটু লাভ বেশি হয়। তামাক চাষে নিরুৎসাহিত করতে উঠান বৈঠকের পাশাপাশি কৃষি খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তামাক চাষে তারা যাতে ঝুঁকে না পড়ে এই জন্য আমরা পেঁয়াজ, গম এই সমস্ত ফসলের আমরা প্রণোদনা দিয়ে এই তামাক চাষিদেরকে আমাদের কৃষিভিত্তিক যে ফসলগুলো আছে সেখানে আমরা নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছি এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা এবং মনিটরিং করা গেলে তামাক চাষে নিরুৎসাহিত করা যাবে বলে মন্তব্য এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে বসত ঘরে থাকা আয়াত নামে 4 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে 3টি বসতঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। মঙ্গলবার বিকেলে রামগঞ্জ পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের নরিমপুর এলাকার মধ্যে টামটা ইয়াসিন মজুমদারের বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়াত একই বাড়ির দুলাল মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবার শেষ করে দুলাল মিয়ার স্ত্রী ফরানি বেগম রোদে শুকাতে দেয়া জামা কাপড় আনতে বাহিরে যান। বাহির থেকে এসে দেখেন পুরো ঘর আগুনে চলছে। তাৎক্ষণিক আগুন গ্যাস সিলিন্ডারে লেগে যায়। এতে মুহূর্তেই আগুনে ছড়িয়ে পড়ে। আগুনে প্রতিবেশী শহীদুল্লাহ ও সিরাজ মিয়ার ঘরও পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ হারালো তার গণতন্ত্রের অত্যন্ত প্রহরী ও আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির অপরিণীয় ক্ষতি হয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির আয়োজিত স্মৃতিচারণ এবং শোক বই স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি ঘিওর উপজেলা শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গতকাল মঙ্গলবার 6 জানুয়ারি দিনব্যাপী ঘিওর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টারের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মানিকগঞ্জ 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য এস.এম. জিন্না কবির। উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন ভূঁইয়া, মানিকগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনের সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার। শরীয়তপুর জেলায় রাজগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 42তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোসলে উদ্দিনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি নেসারাবাদ এন.এস. কামিল মাদ্রাসার প্রিন্সিপাল গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন হজরত মাওলানা নিয়ামতুল্লাহ চাঁদপুরি, হাফিজ মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরি, হাফিজ মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন নেসারি। দিনাজপুরে পার্বতীপুরে হরিরামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম খলিলকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। পার্বতীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল বিকেলে ঢাকা মনস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স, ভারপ্রাপ্ত সদস্য সচিব কাজী নেওয়াজ পারভেজ শোভন, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জের নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষার আলো উজ্জ্বল করতে এক শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং মোহাম্মদ আহসানুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ড সাদিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী ইয়াসির আহরাফাত রুবেল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। তারা নবনির্মিত ভবনের সুষ্ঠু ব্যবহার এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। রাজবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাহার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বাদ আসর রাজবাড়ী প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় এ দোয়া অনুষ্ঠিত হয়। রাজবাড়ী প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ এবং সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ভূমি কার্যালয় পরিদর্শন এবং গণশুনানিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। মঙ্গলবার তিনি যুব ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েজ এবং বেলাব থানার ওসি এসএম আমান উল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক দুস্থদের মাঝে কম্বল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শুকনো খাবার বিতরণ করা হয়। আলোচনা সভার মধ্য দিয়ে চট্টগ্রাম অনুষ্ঠিত হলো আদিল প্যালেস রেজিস্ট্রেশন অ্যান্ড বুকিং ইভিনিং 2026। আদিল প্যালেস প্রকল্প এলাকায় টিআরবিসি লিমিটেডের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম তারিকুল হাসান এবং সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন সাগর। সভায় টিআরবিসি লিমিটেডের 15 বছরের অভিজ্ঞতা, প্রতিষ্ঠানটির কার্যক্রম এবং পরিকল্পনা ও সুযোগ সুবিধা তুলে ধরেন এহসানুল হক মিলন। আলোচনায় সভায় বক্তব্য রাখেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির সহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় প্রতিনিধিরা। সহকারে সবাই থাকার জন্য আমি একটা প্লাস আমাদের এই ভিডিও প্রেজেন্টেশনটি উপভোগ করবেন পর্যন্ত। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনার শেষে ফল ঘোষণা চলছে। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। নির্বাচন কমিশনার শহীদুল ইসলাম জানান, 2টি মেশিন 2 রকম ফলাফল দেয়ায় ভোট গণনা বন্ধ রাখা হয়। পরে নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর মধ্যরাত রাত 12:30টার পর ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে প্রথমে নির্বিজ্ঞান বিভাগের ভোট গণনা করা হয়। মঙ্গলবার সকাল 9টায় শুরু হয়ে বেলা 3টা পর্যন্ত জাকসু ও হল সংসদ নির্বাচনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় 65%। গতকাল যখন দেখেছি যে ভোট গ্রহণ সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত হয়েছে, এরপর